সুপ্রিয় দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলা মেল জার্নাল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম মিন্টু। আপনারা জানেন এই আয়োজনটি একই সঙ্গে সম্প্রচারিত হয় ইউটিউব এবং ফেসবুকেও, এবং সারা বিশ্বের 52টি দেশে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই মুহূর্তে। আমরা মূলত সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও আমরা তার ব্যতিক্রম নই। আপনারা জানেন করোনাকালীন সময় সারা বিশ্বে ই কমার্সের ব্যাপক প্রসার ঘটেছে। বাংলাদেশ, কানাডাতে ই কমার্সের আমরা ব্যাপক প্রসার দেখেছি এবং নতুনত্ব দেখেছি। বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ই কমার্সকে আরও জনপ্রিয় করে তুলবার জন্য বিভিন্ন মহল থেকে নানানভাবে চেষ্টা চালানো হচ্ছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশকে আমরা অনেকখানি সফল বলবো। এই জন্য আমরা যে সমস্ত জরিপগুলো হাতে পেয়েছি, যে সমস্ত তথ্য এবং উপাত্ত হাতে পেয়েছি, সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে ই কমার্সের বাজার শুধুমাত্র করোনাকালীন সময়ে প্রায় 200 গুণ বেশি বেড়েছে। প্রচুর মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন, এবং বিশ্বের অনেক বড় একটি ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ইতিমধ্যে বাংলাদেশের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো কোনো কোম্পানি প্রায় $1 মিলিয়ন বেশি মূল্যায়নের কাছাকাছি তারা রয়েছেন। এরকম একটি পরিস্থিতিতে আমরা এগিয়েও দেখতে পাচ্ছি অনেক নারী উদ্যোক্তা ই কমার্সের দিকে ঝুঁকছেন। বাড়িতে বসে তারা ই কমার্স ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন। অনেক উদ্যোক্তাকে আমরা দেখছি যারা খুব অল্প সময় সাফল্যের মুখও দেখছেন। আর এই সমস্ত সাফল্যগুলোকে, তাদেরকে, নতুন উদ্যোক্তাদেরকে আরও এডুকেটেড করবার জন্য, গাইড দেবার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান, বেশ কিছু গ্রুপ তারাও নিয়মিত কাজ করছে। এরকম একটি গ্রুপ আমরা দেখেছি ফেসবুক ভিত্তিক, যেটাকে বলা হয়ে থাকে উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম, যাকে সংক্ষেপে বলা হয় উইয়ে আমরা দেখেছি লাখো লাখো নারী উদ্যোক্তা সেখানে সদস্য, এবং তারা নানানভাবে এই গ্রুপ থেকে নানান ধরনের উপকার পাচ্ছেন এবং তারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমরা আজকে যুক্ত করেছি, ঢাকার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উইয়ের প্রেসিডেন্ট এবং একই সঙ্গে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা। আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা উইয়ের কথা বলছিলাম, এবং আমরা একটি আনন্দের সংবাদ বলতে চাই যে আমরা জানি, আপনি নিজেও এটি জানেন অবশ্যই, যে অ্যামাজন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা 1 লক্ষেরও বেশি কর্মী নিয়োগ করবে, এবং বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে ই কমার্স প্রতিষ্ঠান যারা প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে নতুন করে, এবং অনেক ই কমার্সের দিকে ঝুঁকছে। বিশেষ করে করোনাকালীন সময় আমরা দেখতে পেলাম ই কমার্সের একটি ব্যাপক প্রচার এবং প্রসার ঘটেছে। আপনি দীর্ঘদিন এক্ষেত্রে কাজ করছেন, ওই নিয়ে তো আমরা কথা বলবোই। তার আগে যদি আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের যে ই কমার্সের ব্যবস্থাপনা এবং ই কমার্সের অবস্থা, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বিশ্লেষণ করেন। খুবই চমৎকার একটি প্রশ্ন। বর্তমানে বাংলাদেশে যদি বলি যে ই কমার্সের চাহিদা অনেক বেড়েছে, এর একমাত্র কারণ হচ্ছে যে মানুষজনের অ্যাকচুয়ালি নেচার চেঞ্জেস হচ্ছে। মানুষজন কিন্তু এখন হ্যাসেল ফ্রি জিনিসপত্র কেনাকাটা করতে চায়, হ্যাসেল ফ্রি লাইফ চায়। নর্মালি ই কমার্সের প্রসার বাড়ছিল গত 2-3 বছর থেকেই, যে জ্যাম ফ্রি মানুষজন মানে রাস্তায় বের হলেই ট্রাফিক জ্যামের যে সময়টা নষ্ট হতো, সেই সময়টা থেকে বাঁচার জন্য মানুষ অনলাইনে কেনাকাটাটা প্রেফার করতো। তো এই কোভিড সিচুয়েশন আসার পর, লকডাউনে আসার পরে দেখা গেছে যে এই সেক্টরটাকে আমাদের সরকার ইমার্জেন্সি সেক্টর হিসেবে ডিক্লেয়ার করেছেন, কারণ এই সেক্টর ছাড়া বাকি সব সেক্টরই অফ ছিল। আর এই সেক্টরের মাধ্যমে মানুষজনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং মেডিসিন, এই জিনিসগুলোকে বেশি ডেলিভারি দেওয়া হতো ই কমার্স সেক্টরের মাধ্যমে। তো এই সময় থেকে মানুষজনের ভিতরে আরো বেশি প্র্যাকটিসটা বেড়েছে যে ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করার, এবং ই ট্রানজেকশনের উপরে মানুষজনের বিশ্বাসটা আরো এসেছে। কারণ নর্মালি আমরা ই ট্রানজেকশন করতাম না, আমরা ক্যাশ অন ডেলিভারিতে বেশি বিশ্বস্ত ছিলাম। কিন্তু এখন দেখা গেছে যে টাকাতেও করোনা থাকতে পারে, একটা ভাইরাস থাকতে পারে, সেই ধরনের একটা প্রচুর মানে সে ধরনের একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু মানুষজন এখন ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করছে। তো আলটিমেটলি ই কমার্সের রেগুলেশনটা বলবো যে এই লকডাউন সময়টা থেকেই হয়েছে। প্রপার ই কমার্সে মানুষজন কিন্তু প্র্যাকটিস শুরু করেছে এখন থেকেই।
ধন্যবাদ আপনাকে। শুরুতে যদি আমি আরেকটু জানতে চাই, যেটা নিয়ে আমার নিজেরও অনেক আগ্রহ, এবং আপনারা কাজ করছেন আপনাদের যেটা উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম, আমি খুব মানে ভাগ ভাগ করে জানতে চাই নিয়ে, কারণ নিয়ে আমার অনেক প্রশ্ন আপনার কাছে। হঠাৎ করে কেন আপনাদের মনে হয়েছিল যে এরকম একটি প্ল্যাটফর্ম দরকার? এজন্য আমি প্রশ্নটি করতে চাই যে আমি দেখেছি সেখানে প্রচুর নারী উদ্যোক্তা এবং নারীদের বাইরে প্রচুর পুরুষ উদ্যোক্তাও রয়েছে, এবং উইয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ফেসবুক ভিত্তিক অনেক গ্রুপ আমি দেখেছি, এরকম অনেকগুলো ছোট ছোট গ্রুপ রয়েছে, কিন্তু উই একটি বিরাট প্ল্যাটফর্ম। কিন্তু উইয়ের যেটি বড় বিষয়, মানে সাংঘাতিক রকমভাবে আপনারা একটি গাইডলাইন ফলো করেন, যেখানে দেখা যায় যে গ্রুপের যে পরিবেশ খুবই চমৎকার, নারীরা খুব কমফোর্ট ফিল করে, তারা সেখানে তাদের পণ্য কিভাবে ডিসপ্লে করবে। যেমন একটি জিনিস আমার খুবই ভালো লাগে, যে যেখানে আপনারা বলে দেন যে এখানে কোনো দাম দেওয়া যাবে না, নিজের কোম্পানির কোনো পাবলিসিটি করা যাবে না, শুধু প্রোডাক্টটাকে আপনারা প্রেজেন্ট করতে দেন, এবং সেই গাইডলাইনটি দেখেছি যে সবাই ফলো করে, এবং যারা অ্যাডমিন থাকে তারা কঠিনভাবে সেটা মেনে চলে। এইসব আলোচনায় আমি যাবো, কিন্তু শুরুতে যদি জানতে চাই যে এরকম একটি আইডিয়া আপনাদের কখন মাথায় আসলো, কিংবা মনে হলো এরকম একটি প্ল্যাটফর্ম দরকার? কারণ যখন আপনারা শুরু করেছেন ই কমার্সের জন্য, বাংলাদেশ তখন প্রস্তুত ছিল না, যদি আমি খুব সরাসরি বলি আপনাকে। আপনি কি বলবেন? ই কমার্সের জন্য বেসিক্যালি না, লোকাল পণ্য ইউজ করার ব্যাপারে খুব একটা মানে রেডি ছিল না, আমরা কেউ রেডি ছিলাম না যখন আমরা শুরু করি। 2017 সালে, আর 1 মাস পরে আমাদের উইয়ের 3 বছর পূর্ণ হবে। তো শুরু করার চিন্তাটা অ্যাকচুয়ালি আমার অনেক আগে থেকেই ছিল। আমি প্রপার সময় পাচ্ছিলাম না বা সুযোগ পাচ্ছিলাম না যে একটা প্রপার ওয়েতে স্টার্ট করব। বাট 2017-তে সেই সুযোগটা আসে আলহামদুলিল্লাহ, এবং তারপর থেকে শুধু নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছিলাম। এটা কিন্তু আস্তে আস্তে রেভুলেশনটা হয়েছে। হ্যাঁ, অ্যাট এ টাইম একবারই যে আমরা লোকাল প্রোডাক্টে এসেছি তা না। আমরা শুরু করার পরে দেখলাম যে আরো অনেক গার্লস গ্রুপ আছে, অনেক ধরনের বাই অ্যান্ড সেল ইন গ্রুপ আছে। তো আমি এটাকে গতানুগতিক কোনো বাই সেল গ্রুপের নাম দিতে চাইনি। এটা চাচ্ছিলাম যে এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখান থেকে নারী উদ্যোক্তারা সুবিধা পাবে, যেখান থেকে নারী উদ্যোক্তারা কিছু শিখতে পারবে। একটা লার্নিং প্ল্যাটফর্ম হবে, একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হবে। তো সেখান থেকে চিন্তা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করতাম, অফলাইনে অনেক ওয়ার্কশপ ইভেন্ট করতাম। তো লোকাল প্রোডাক্টের উপরে অ্যাকচুয়ালি গত 1 বছর থেকে, এক্স্যাক্টলি আমরা যদি কাউন্ট করি 1 বছর আগে থেকে আমরা স্টার্ট করি, বিভিন্ন অফলাইন ইভেন্ট করতাম। সেখানে একবার লোকাল প্রোডাক্ট নিয়ে কথায় কথায় আমাদের ভিতরে আইডিয়াটা আসলো যে আমি বলবো যে এটার জন্য অ্যাকচুয়ালি রাজীব স্যার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো ওখানে জামদানি নিয়ে কথা হচ্ছিল, যে জামদানি তো অ্যাকচুয়ালি হারিয়ে যাচ্ছে, বা তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে, জামদানি কপিরাইটও চলে যাচ্ছিল, অনেক কষ্টে আমরা সেটাকে ধরে রেখেছিলাম। তো এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হতে হতে আমরা ঠিক করলাম যে যেই সব প্রোডাক্ট, আমাদের লোকাল প্রোডাক্ট হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কি আমরা কোনোভাবে উঠিয়ে নিয়ে আসতে পারি কিনা, সেই সব উদ্যোক্তাদের সাথে কি আমরা কাজ করতে পারি কিনা। সেখান থেকে শুরু হলো আমাদের যাত্রা লোকাল প্রোডাক্ট নিয়ে, এবং দেখা গেল যে এতে কিন্তু মানে মানুষজন সাড়া দিচ্ছিল। নর্মালি কি হয়, আমরা মানে কোনো প্রোগ্রাম হোক, কোনো অকেশন হোক, ঈদ হোক, আমরা বহির্বিশ্বের ড্রেস ছাড়া মানে লোকাল কোনো প্রোডাক্ট পরে ঈদ করব, উদযাপন করবো, এটা তো চিন্তাই করতে পারি না কখনোই। কিন্তু আমরা যখন নাকি এই ট্রেন্ডটাকে চালু করার চেষ্টা করলাম, তখন দেখলাম যে মানুষজন সাগ্রহে সেটাকে অ্যাকসেপ্ট করে নিল। যেই তাঁত পণ্য নাকি হারিয়ে যাচ্ছিল, যেই তাঁতিরা নাকি একদমই মানে অনাহারে দিন কাটাচ্ছিল, সেই তাঁতিদের কাছ থেকে এখন ফিডব্যাক পাই যে তারা কিন্তু এখন যথেষ্ট ভালোভাবে তাদের সংসার চালাচ্ছে, এবং ওভারলোডেড হয়ে গিয়েছে, এত বেশি চাহিদা এখন যে তারা অনেক কাজ ফিরিয়ে দিচ্ছে। তো এখান থেকে বোঝা যায় যে আসলে আমাদের মানুষের নেচার কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের মানুষের টেস্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের ভেতরে কিন্তু দেশপ্রেম জাগ্রত হচ্ছে, যার কারণে কিন্তু আমরা লোকাল প্রোডাক্ট নিয়ে এখন কাজ করতে পারছি, লোকাল প্রোডাক্ট পরিহিত করতে পারছি। সো এই জায়গাটা বলবো যে একা শুধু আমরা যে উইয়ের অ্যাডমিনরাই এটার জন্য একমাত্র দাবিদার তা না, এই যে উদ্যোক্তারা কাজ করছে, এই উদ্যোক্তারাও এটা কিন্তু সমান দাবিদার। তারা কাজ করছিল বিধায় কিন্তু আমরা তাদেরকে নিয়ে আসতে পেরেছি, এবং অনেকে দেখা যাচ্ছে যে অন্যরা কাজ করছে দেখে যারা কাজ করছিল না তারাও আলটিমেটলি এই সেক্টরে এসে পড়েছে, তারা অন্য প্রোডাক্ট বাদ দিয়ে লোকাল প্রোডাক্টের উপরে নজর দেওয়া শুরু করেছে। এতে করে কি আস্তে আস্তে জনপ্রিয়তা বেড়েছে, এবং আপনাদের চোখের সামনে যে একটা রেভুলেশন হয়ে গিয়েছে আমাদের দেশীয় পণ্য নিয়ে। আমরা আসলে
সবসময় শুভকামনা উইয়ের জন্য। আমার নিজেও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যখন দেখি যে অসংখ্য নারী উদ্যোক্তারা পোস্ট দেন, ওই পোস্টটি আমার খুব পছন্দ হয় যখন বলেন যে আমি আজকে লাখপতি। এই শব্দটি শুনতে আমার খুবই ভালো লাগে এবং আমি নিজে দেখি যে যখন বলেন তখন আমার কাছে মনে হয় যে আরেকজন আসলে সফল উদ্যোক্তা হওয়ার পথে একটি বড় ধাপ তিনি অতিক্রম করলেন। আমি একজনের কথা বলতে চাই, আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন রাজীব আহমেদ, যিনি আসলে আমাদের দেশে ই কমার্সকে জনপ্রিয় করে তোলার পেছনে তার বিরাট ভূমিকা। ইভেন তিনি যখন ই ক্যাবের দায়িত্বে ছিলেন অসংখ্য কাজে যে স্বপ্নটি দেখা যে বাংলাদেশ ই কমার্সে অনেক ভালো করবে, অনেক এগিয়ে যাবে, তারপরে আমি প্রতিনিয়ত দেখি তিনি নানান ধরনের শিক্ষামূলক পোস্ট, নানান ধরনের গাইডলাইন সবসময় দিতে থাকেন, নানান ধরনের আয়োজনে তিনি চান যে সবাই আসলে উদ্যোক্তা হয়ে উঠুক। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই এনআরবি পরিবার থেকে, যে উইয়ের যে বিষয়টি আমার কাছে খুবই আনন্দের, সেটি হচ্ছে যে উই একটা সময় গিয়ে উই একটি অবস্থান নিল যে তারা দেশি পণ্যের বাইরে অন্য কোনো পণ্যকে প্রমোট করবে না এবং দেশি পণ্য বিক্রির জন্য, দেশি পণ্য তৈরির জন্য যে উৎসাহ দেওয়া, এটা আমি এই জন্য বলছি যে আপনি নিজে জানেন, খুব ভালো জানেন যে আমাদের আসলে বর্তমানে বাংলাদেশের যে ই কমার্স 70 to 80% হচ্ছে বাইরের প্রোডাক্ট নির্ভর। সেখানে দেশি প্রোডাক্ট নিয়ে এই মার্কেটে লড়াই করে সুনামের সাথে টিকে থাকে এবং নারী উদ্যোক্তারা যেভাবে সেটা করছেন তাদেরকে আমি আসলে স্যালুট জানাই। এবং আপনাকে যে প্রশ্নটি এখন করতে চাই যে এই যে প্ল্যাটফর্ম, প্রতিদিন কি পরিমাণ পোস্ট আপনাদের আসে এবং কি পরিমাণ পোস্ট এভারেজ আপনারা অ্যাপ্রুভ করেন এবং এটা কিভাবে ম্যানেজ করেন? আসলে আপনি জানেন যে গত পরশুদিনই আমরা 10 লক্ষ মেম্বার সেলিব্রেট করলাম। তো যতই আমাদের মেম্বার বাড়ছে, গ্রুপের পোস্টের পরিমাণ কিন্তু ততই বাড়ছে এবং প্রতিদিন আমরা 15 থেকে 20,000 পোস্ট শুধু অ্যাপ্রুভ করি, আর পোস্ট তো আসা আরো বেশি। প্রত্যেকটা পোস্টই আমাদের রুলসের মধ্যে পড়ছে কিনা সেগুলোকে আমরা আগে পড়ে পড়ে দেখি। তো এইটার জন্য, এই জিনিসটাকে মনিটর করার জন্য আমাদের প্রায় 35 থেকে 40 জনের মডারেটর টিম আছে এবং তারা প্রতিনিয়ত এই পোস্টগুলো অ্যাপ্রুভ করছে, ডিক্লাইন করছে, মেম্বার অ্যাড করছে এবং দেখা যাচ্ছে যে কোনো পোস্ট হয়তোবা কেউ ভালো একটা পোস্ট অ্যাপ্রুভ করলো, কেউ হয়তোবা পরবর্তীতে এডিট করে সেই পোস্টে কোনো লিঙ্ক দিচ্ছে বা রুলস ব্রেক করছে, সেই জিনিসটাও কিন্তু আমাদের মডারেটররা মনিটর করছে এবং পরবর্তীতে সেটা কিন্তু ডিলিট করা হচ্ছে, যেন কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয় অন্য মেম্বারদের ভিতরে যে ওর পোস্টে তো রুলস ব্রেক আছে, ওইটা কেন অ্যাপ্রুভ হলো। তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমাদের খুব মানে কেয়ারফুলি দেখতে হয়, চেক করতে হয় এবং তার জন্য দেখা যাচ্ছে যে আমাদের দিন নাই রাত নাই, আমাদের মডারেটর প্যানেল সারাক্ষণ জেগে থাকছে। মানে বাই রোটেশন 4-5 জন করে আমাদের এখানে অ্যাক্টিভ থাকতেই হচ্ছে, কারণ পোস্টের পরিমাণ রাতের দিকে বেশি বাড়ে, ভোরের দিকে একটু কমে, আবার 7-8টার দিকে আবার বাড়ে। তো এরকম পোস্ট সারাক্ষণ আসতেই থাকে এবং আমাদের মডারেটর অক্লান্ত পরিশ্রম করে সেই পোস্টগুলো অ্যাপ্রুভ করছেন। তো এখন যেহেতু আমাদের মেম্বার বেড়ে গেছে, যার কারণে পোস্টের পরিমাণও অনেক বাড়ছে। এখনো এই মুহূর্তে প্রায় 4,000 পোস্ট পেন্ডিং আছে এবং আমাদের মডারেটররা কিন্তু মানে অ্যাক্টিভলি অ্যাপ্রুভ করছে সেগুলা। তো কিন্তু কমে না, কারণ যেহেতু একদিক থেকে অ্যাপ্রুভ করছে তো আরেক দিকে আবার নতুন পোস্ট জমা হচ্ছে। এই পোস্ট ক্লিয়ার হতে হতে সে রাত 3টা-4টা বেজে যাবে, দেন কয়েকজন ঘুমাতে যাবে, কয়েকজন থাকবে, এরকম বাই রোটেশন। আমাদের গ্রুপের মডারেটররা যথেষ্ট কষ্ট করেছেন এবং তাদেরকে যেন আমি সহযোদ্ধা বলি, কারণ তারা যুদ্ধের মতোই কিন্তু সারাক্ষণ মনিটর করে যাচ্ছে যে কখন আমাদের মাধ্যমে এই মানুষের পোস্টটা অ্যাপ্রুভ হবে এবং কখন ওই মানুষটার ব্র্যান্ডিং এর একটা পথ আমাদের দ্বারা তৈরি হবে। এবং সে তো অপেক্ষা করছে যে পোস্ট দিয়ে আছে 3-4 ঘন্টা থেকে যে আমার পোস্টটা তো অ্যাপ্রুভ হবে, পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা এঙ্গেজমেন্টটা কেমন হবে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের মনিটর করতে হবে এবং এর জন্য কিন্তু আমি আমাদের সমস্ত মডারেটরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আছেন, আপনারা কাজ করছেন বিধায় কিন্তু আমাদের গ্রুপটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি। ধন্যবাদ এভরিওয়ান। ধন্যবাদ। আমি মডারেটর যারা রয়েছেন তাদেরকেও জানাই এবং দর্শকদের জন্য জানিয়ে রাখি যে যারা মডারেট রয়েছেন এই গ্রুপটির, তারা প্রত্যেকে কিন্তু আসলে ভলান্টিয়ারলি কাজগুলো করেন, এটার জন্য তাদেরকে কোনো পেমেন্ট করা হয় না। এবং গ্রুপটি যারা পরিচালনা করেন, কি পয়েন্টে যারা রয়েছেন, আজকে তো আমাদের সামনে উপস্থিত রয়েছেন নাসিমা আক্তার নিশা এবং আরেকজনের নাম যে রাজীব আহমেদ,
তারা একেবারে পুরোপুরি ভলেন্টিয়ারলি এই কাজগুলো করে থাকেন, জাস্ট উদ্যোক্তাদেরকে আরও বেশি প্রমোট করার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য এবং তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। তো তাদের কাছে আমাদের আসলে অনেক অনেক কৃতজ্ঞতা। একটা প্রশ্ন আমি করতে চাই, আপনি নিজেও এটা জানেন যে সাম্প্রতিক সময়ে, করোনাকালীন সময়ে তো আমাদের আসলে ই কমার্স নিয়ে অনেক বেশি আলোচনা, অনেক বেশি কথা, অনেক উদ্যোক্তাকে আমরা দেখেছি। পাশাপাশি অনেক ইতিবাচক ঘটনা যেরকম ঘটেছে, তেমনি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা একটি আস্থাহীনতার জায়গাও দেখছি, যে মানুষ অনেক ক্ষেত্রে আসলে আস্থাটি রাখতে পারছে না। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই যে আস্থা রাখতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে, এটা কিন্তু যারা সত্যিকারের উদ্যোক্তা, যারা সত্যিকার অর্থে ই কমার্সে আরও বেশি সিরিয়াসলি কাজ করতে চান, সত্যিকারের উদ্যোক্তা হিসাবে কাজ করতে চান, ভালো কাস্টমার সার্ভিস দিতে চান, ভালো প্রোডাক্ট দিতে চান, তাদের জন্য তো এক ধরনের অন্তরা। এই ক্ষেত্রে আপনার কাছে এই প্রশ্নটি করছি এজন্য যে আপনি তো শুধুমাত্র ওই পরিচালনা করছেন তা না, আপনি ই ক্যাবের সঙ্গেও জড়িত। এই ক্ষেত্রে আপনারা কি ধরনের চিন্তা ভাবনা করছেন? কোনো নীতিমালা কিংবা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবার জন্য কিভাবে এগুলো আসলে করা সম্ভব, যে আস্থাহীনতার জায়গা, অনেকে ই কমার্স করতে এসে প্রতারণা করছেন এবং অনেক ঘটনায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আবার সাফল্যের অনেক গল্পও রয়েছে। আপনি কি বলবেন? যে সেটাই, প্যারালালি সাফল্যের গল্প আছে এবং বর্তমানে কিন্তু সাফল্যের গল্পটি অনেক বেশি। আজকে থেকে 2 বছর আগে যদি আমরা যাই, দেখা যাবে তখন আস্থাহীনতার অনেক জায়গা ছিল। মানে আমরা পার ডে অনেক কমপ্লেন পেতাম এই জায়গাটা নিয়ে, যে একটা প্রোডাক্টের অর্ডার করেছে, আরেকটা প্রোডাক্ট আসছে, বা একটার ভিতর আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, কালার একরকম ছিল আরেক রকম আসছে, অথবা প্রোডাক্ট অর্ডার করেছি 1 সপ্তাহ হয়ে গেছে আসেই নেই। তো এই ধরনের অনেক কমপ্লেন আমরা পার ডে পেতাম। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা অনেকখানি কমে গিয়েছে। আর স্পেশালি কোভিড টাইমে কিন্তু মানুষের আস্থার জায়গাটা অনেকখানি দখল করে নিয়েছে। তারপরে কিছু কিছু জায়গা অবশ্যই ঘাটতি থাকে, কখনোই একটা সেক্টরে কখনোই 100% ওকে হতে পারে না। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু আমরা যেটা করি যে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইন করতে থাকি, যে আমাদের কিন্তু সামনের ভবিষ্যৎ আরো কি ধরনের কি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের কিন্তু সামনের ভবিষ্যৎ অনেক কঠিনও হতে পারে, অনেক সহজও হতে পারে, কিন্তু টেকনোলজিতে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। কারণ আমরা কিন্তু টেকনোলজিতে যে পরিমাণ অলরেডি চেঞ্জেস আসছে গত 6 মাসে, যেটা নাকি আগামী 2 বছর আমি চিন্তা করিনি যে এরকম কিছু হবে। তো সেইখানে আমাদের আস্থার জায়গাটা কিন্তু ধরে রাখতে হবে। স্পেশালি যদি আমরা সেলার হয়ে থাকি, তাহলে তার দায়িত্ব যে সে তার কাস্টমারের আস্থাটা যেন অর্জন করে রাখতে পারে, সেই কাস্টমার যেন তার রিপিট কাস্টমার হতে পারে, এই দায়িত্বটা কিন্তু একটা সেলারকে নিতে হবে। এবং সেই জন্য কিন্তু আমরা সেলারকে প্রতিনিয়ত মোটিভেট করার চেষ্টা করি যে তোমার ব্র্যান্ডিং একটুখানিতে খারাপ হয়ে যেতে পারে যদি তোমার মানে ঠিকভাবে তুমি প্রোডাক্টটাকে কোয়ালিটি সম্পূর্ণ না দিতে পারো, বা সার্ভিসটাকে কোয়ালিটি সম্পূর্ণ না দিতে পারো। তো এখানে সেলারের বেশ বড় একটা ভূমিকা থাকে। পাশাপাশি আমরা যেটা করি যে যদি কোনো কাস্টমারের কোনো কমপ্লেইন থাকে, সেটা ইকেপ থেকেও ইকুয়ালি উই থেকেও, আমাদের 2টা প্ল্যাটফর্ম থেকে আমাদের 2টা ভাগ করা আছে। কমপ্লেইন একটা সেল আছে, কমপ্লেইন ম্যানেজমেন্ট, যে আমরা ইক্যাবে হোক বা উইতে হোক কেউ কমপ্লেন করলে টোটালি ডেডিকেটেডলি একজন পার্সন আছে যারা নাকি কমপ্লেনগুলো হ্যান্ডেল করে এবং বোঝানোর চেষ্টা করে অ্যাট দ্য সেম টাইম সেলারকে এবং বায়ারকে, দুজনকেই, কাস্টমারকে, যে মানে প্রবলেমটা যেন সলিউশনের ভিতরে নিয়ে এসে যায়, কোনো রকম বড় প্রবলেমের দিকে যেন না যাওয়া হয়। তো এই ধরনের কিন্তু সার্ভিস আমরা ইক্যাপ থেকেও দিয়ে থাকি, উই থেকেও দিয়ে থাকি, এবং এটাও ভলান্টিয়ারি, কারণ আমরা চাই ইন্ডাস্ট্রিটা আরো বড় হোক। এই ইন্ডাস্ট্রিতে যেন এই ছোটখাটো ইস্যু নিয়ে অনেক বড় গন্ডগোল হয়ে ইন্ডাস্ট্রি বসে না পড়ে, অন্য যারা জেনুইনলি কাজ করছে তাদের জন্য প্রবলেম না হয়, সেই দিকে তাকেই কিন্তু ইক্যাপ থেকে এবং উই থেকে কিন্তু আমরা জিনিসগুলো ভলান্টিয়ারি সার্ভিস দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। আমি যদি উই নিয়ে আরেকটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উইয়ের যারা উদ্যোক্তা, আমরা যদি এভাবে বলি, তারা যে শুরুর উদ্যোক্তা, সবে শুরু করেছেন, কিংবা উইয়ের মাধ্যমে তারা মোটিভেশনাল হয়েছেন, কিংবা মনে করেন যে অন্য কাউকে দেখেছেন যে যারা আসলে এভাবে বাড়ি থেকে ছোট ছোট উদ্যোক্তা হিসাবে শুরু করে একসময় অনেক বড় করেছেন। আবার এর পাশাপাশি তো আমরা এটাও দেখছি যে অনেকে অনেক বেশি বিনিয়োগ নিয়ে ই কমার্স শুরু করছেন, অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচার প্রচারণা চালিয়ে। এই যে যারা বড় বড় প্রতিষ্ঠান শুরু করছে, তাদের সঙ্গে এই সমস্ত যারা ছোট উদ্যোক্তা, তাদের এই প্রতিযোগিতা পেরে ওঠার ব্যাপারটা নিয়ে আপনার অ্যানালাইসিসটা কি? আসলে তারা কত দূর টিকে থাকতে পারবেন? এই নতুন উদ্যোক্তা বলি আমরা, নারী উদ্যোক্তা বলি, ছোট ছোট উদ্যোক্তা যারা শুরু করেছেন, তাদের জন্য কতটা চ্যালেঞ্জ এই মার্কেটটা? অ্যাকচুয়ালি সবার জন্যই কিছুটা চ্যালেঞ্জ তো থাকেই।
আর ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো বড় উদ্যোক্তা আসে, বড় কোম্পানি আসে, তাদের প্রোডাক্ট কিন্তু নিতে হবে আপনাদের কাছ থেকেই, কারণ আপনারা কিন্তু প্রান্তিক পর্যায় থেকে কাজ করছেন। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি বাইরে থেকেও কেউ আসে, তারা কিন্তু লোকাল প্রোডাক্ট আপনাদের কাছ থেকেই নেবে। আমরা সেই ধরনের নীতিমালায় করার চেষ্টা করছি যেন আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের কোনো রকম ক্ষতি না হয়। তাদের মানে অন্যদের বেশি প্রচারণার জন্য তাদের যেন জিনিস নষ্ট না হয়ে যায়, তাদের পক্ষ থেকে আমরা কিন্তু প্রচারণা করে যাচ্ছি এবং লোকাল প্রোডাক্টকে সবসময় সব জায়গায় প্রচার করছি। এবং এটা আমার মটো সবসময় থাকবে যে আমাদের এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে আমি সবসময় ব্র্যান্ডিং করে যাব এবং সেটাকে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব। সো এটা নিয়ে আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ভয় পাওয়ার কিছুই নেই। আছে আপনাদের সাথে, সবসময় আপনাদেরকে প্রচার করবে। আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে যেমন জামদানি নিয়ে এর আগে আপনারা ফাইট করেছেন, যেহেতু জামদানিটা আমাদের প্রোডাক্ট এবং জামদানি আসলে জামদানির চাহিদা তো বিশ্বব্যাপী। বিশেষ করে আমাদের এমন এমন সব দেশি পণ্য রয়েছে, যদি আমি আরেকটির কথা বলি নকশি কাঁথা, এরকম অসংখ্য পণ্য রয়েছে যেগুলো বিশ্বব্যাপী চাহিদা। তো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কাছে এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা যে যারা দেশি উদ্যোক্তা আপনাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে, যেসব দেশি উদ্যোক্তারা যারা শুরু করেছে, বাইরের মার্কেটটাকে ধরবার জন্য কিংবা বাইরের মার্কেটে প্রোডাক্টগুলোকে পাঠানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? একটি সীমাবদ্ধতা তো আমাদের রয়েছে, সেটি হচ্ছে আমাদের যেটি পোস্টাল সার্ভিস, এটি একটি বড় সীমাবদ্ধতা বাংলাদেশের ক্ষেত্রে বাইরে প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে। তারপরে পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে এখন যথেষ্ট সলিউশন রয়েছে, নানান পেমেন্ট গেটওয়ে আপনি বাইরের থেকেও পেমেন্ট করতে পারছেন আমাদের দেশি প্রোডাক্টের জন্য। তো এই বিষয়গুলো আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? যেখানে আমরা দেখেছি যে চীন কিংবা ভারত, তারা কিন্তু বাইরের মার্কেটের উপরে বেস করে তাদের ই কমার্সের ব্যাপক বিস্তার ঘটিয়েছে, কারণ বাইরে বিশাল একটি মার্কেট রয়েছে, এই মার্কেট আনলিমিটেড মার্কেট। এটা নিয়ে আপনাদের ভাবনাটা কি? মানে চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। আমার মেইন কাজ এখন বর্তমানে হচ্ছে যে আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্টগুলোকে কিভাবে আমরা বাইরে নিয়ে যাব। কারণ দেখা যায় যে একটা ছোট উদ্যোক্তার পক্ষে সম্ভব না এক্সপোর্টের জন্য টোটাল ডকুমেন্টগুলো রেডি করা। কারণ একটা এক্সপোর্ট চ্যানেল রেডি করতে তার মিনিমাম 22টা পেপার রেডি করতে হয়, বিভিন্ন লাইসেন্স নিতে হয়, ইআরসি আইআরসি থেকে শুরু করে চেম্বার অফ কমার্সের লাইসেন্স নিতে হয়। তো বাইরে কোনো চেম্বার অফ কমার্সেরও লাইসেন্স তার লাগে, মেম্বারশিপ লাগে, ইত্যাদি ইত্যাদি অনেক পেপার্স থাকে। তো আমরা যেটা চাচ্ছি যে উইয়ের উদ্যোক্তাদের জন্য উইয়ের পক্ষ থেকে একটা এক্সপোর্ট চ্যানেল রেডি হয়ে যাবে। আমি অলরেডি কাজ শুরু করেছি সেটা নিয়ে, এবং আমি বায়ার সেলার মিটিংও করাবো, এক্সপোর্ট করাবো এই উইয়ের মাধ্যমে। তাদের কোনো ফিস এখানে লাগবে না। মানে যে পেপারসটা রেডি করা দরকার তাদের সেই পেপারসটা আমরা রেডি করব, আমাদের মাধ্যমে তারা এগুলো এক্সপোর্ট করবে। এবং বিভিন্ন জায়গা থেকে অলরেডি আমরা কোয়ারি নিচ্ছি যে আমাদের কোন কোন প্রোডাক্টের ডিমান্ড সেখানে আছে। কয়দিন আগে আমরা খাবার নিয়ে কিছু উদ্যোক্তাদের সাথে আলাদাভাবে আলোচনা করেছি, মাটির জিনিসপত্র নিয়ে, তেল নিয়ে, যেগুলো ডিমান্ড নাকি মোটামুটি বাইরে আছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে জামদানি প্রোডাক্ট বলেন বা তাঁতের শাড়ি বলেন, মানে এনআরবিদের ভিতরে এগুলোর বেশ পপুলারিটি আছে, কিন্তু পাশাপাশি ফরেনারদের ভিতরে কিন্তু আছে। মানে আমরা যদি প্রোডাক্ট ডাইভার্সিফাই করে এই জিনিসগুলোকে আমরা দেশের বাইরে পাঠাই, তাহলে কিন্তু বহির্বিশ্বের সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো নিবে। একটা চাহিদা আছে, কেউ হয়তো বা টাই বানিয়ে নিবে, কেউ হয়তো বা স্কার্ফ বানিয়ে নিবে, বিভিন্ন টাইপের কিন্তু ডাইভার্সিফাই করা যে প্রোডাক্ট। তো আমরা কিন্তু এক্সপোর্টের জন্য রেডি করছি যে কিভাবে প্রোডাক্ট ডাইভার্সিফাই করা যায়। উদ্যোক্তাদের সেই ধরনের ট্রেনিংও দেওয়ার চেষ্টা করছি, যে এগুলো করার পরে কিন্তু তাদের ভিতরে অনেক চেঞ্জেস আসবে, যে তাদের প্রোডাক্টটাকে কিছুটা চেঞ্জেস করে এক্সপোর্টের জন্য রেডি করা। এবং এক্সপোর্ট চ্যানেলের জন্য টোটালি আমরা দায় নিয়ে আমরা সেটাকে রেডি করব। কারণ আপনি যে বললেন যে পোস্টাল সার্ভিস অনেক বড় একটা ইস্যু, তারা সহজেই চাইলে পোস্ট করতে পারে না। এবং দেখা যাচ্ছে যে কেউ হয়তো বা 4টা-5টা করে শাড়ি বা 4টা-5টা করে প্রোডাক্ট পাঠাতে পারছে, এর থেকে বেশি বাল্ক অ্যামাউন্টে পাঠাতে পারছে না। এবং যে পেমেন্টটা আসছে সেই পেমেন্টটাও হয়তো বা প্রপার চ্যানেলে আসছে না, বিধায় কিন্তু সে ইনসেন্টিভটা পাচ্ছে না। এক্সপোর্টের কিন্তু আমাদের বাংলাদেশ সরকার একটা ইনসেন্টিভ দেয়, যেটার মানে বেনিফিটটা আমাদের উদ্যোক্তারা এনজয় করতে পারছে না। তো আমাদের উদ্যোক্তারা যেন প্রপার চ্যানেলে টাকাটা নিয়ে আসতে পারে এবং সেই ইনসেন্টিভটা যেন এনজয় করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আরেকটি জিনিস আমি জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা দেখি যে আমাদের যে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ, প্রায় আমি বেশ কয়েকটি
তথ্যপাত্র দেখছিলাম, সেখানে দেখলাম যে যে পরিমাণ আমাদের কেনাকাটা হয় তার মধ্যে দেখা যায় 70 থেকে 80 ভাগই হচ্ছে ক্যাশ পেমেন্ট দিয়ে তারা পণ্যটি গ্রহণ করেন। এটি একটি ইস্টাবলিশমেন্ট প্রবণতা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু ই কমার্সকে যদি আপনারা আরও বেশি মানে বিস্তার ঘটাতে চান, ডেফিনেটলি অনলাইন পেমেন্ট গেটওয়ে আসলে ব্যবহার করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, অবশ্যই। সেটা খুব সহজ হবে। সেক্ষেত্রে একটি আসলে আস্থাহীনতার জায়গা তো মানে ক্লায়েন্টের রয়েছে, যে তার অনেক সময় মনে করে যে আমি যে টাকাটি আগে অ্যাডভান্স যদি পেমেন্ট দিয়ে দেই সঠিকভাবে আমি পণ্যটি পাবো কিনা। এই জিনিসটি তো আসলে বেসিক্যালি ই কমার্সের জন্য অনেক বেশি অন্তরায়। আপনারা এই বিষয়গুলোকে কিভাবে আসলে আরো বেশি সচেতনতা বাড়ানো, কিংবা এই জিনিসগুলো যাতে খুব দ্রুত সলভ করা যায়, মানুষ যেন অনলাইন পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করে যেন তারা অনলাইনে পেমেন্ট করেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি ধরনের উৎসাহ, কি ধরনের উদ্দীপনামূলক ব্যবস্থা নিচ্ছেন আসলে? এগুলো নিয়ে আসলে আরো অনেক কাজ করতে হবে। যেমন বললাম যে কোভিডে কিন্তু অলরেডি কিছু মানে নেচার চেঞ্জেস হয়েছে যে আমরা অনলাইনে পেমেন্টটা দিব। মানে কাস্টমার পার্সপেক্টিভ থেকে যেমন চিন্তা করি, আগে কিন্তু আমি অনলাইনে পেমেন্ট দেওয়ার ব্যাপারে অতটা মানে বিশ্বস্ত ছিলাম না যে আমি পেমেন্ট করব, আদৌ কি আমার পেমেন্টটা যাবে বা আমার টাকা, আমার কি ইনফরমেশনগুলো ঠিক থাকবে কিনা। তো এটা কিন্তু অনেকের ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা কাজ করছিল, অনেকের চেঞ্জ হয়েছে, বাট পুরোপুরি যে চেঞ্জ হয়ে গিয়েছে তা না। এটা চেঞ্জ করার জন্য আরো কিছু সময় লাগবে এবং তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সেমিনার এবং ওয়ার্কশপ বেশি বেশি করতে হবে। তো আমাদের কোভিড এর জন্য কিন্তু সেমিনারগুলো এখন তেমন হচ্ছে না, ওয়েবিনারের মাধ্যমে যতটুকু বোঝানো যায়, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়ে, ফিনান্স মিনিস্ট্রিকে সাথে নিয়ে এই জিনিসগুলো কিন্তু নতুন ধরনের পলিসি অ্যাপ্লাই করতে হবে যেন এই পেমেন্ট গেটওয়ে গুলো আরো বেশি সেফ অ্যান্ড সিকিউর হয় এবং যারা নাকি কাজ করছে তারা এই জিনিসটার উপরে আরো বেশি বিশ্বাস নিয়ে কাজ করতে পারে। এই জায়গাটা নিয়ে আসলে আরো অনেক কাজ করার আছে, অনেক জিনিসই থমকে আছে। অ্যাকচুয়ালি ই কমার্স বলতে তো ই ট্রানজেকশনের মাধ্যমেই বোঝায়। তো যতদিন 100% ই ট্রানজেকশন না হবে, প্রপার ওয়েতে ই কমার্স হবে না। তো সেটা নিয়ে কিন্তু মানে উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন অলরেডি। আমি আরেকটি বিষয় একটু জানবো, যেহেতু এটা রিলেটেড আসলে, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে ই ভ্যালি নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে। আমি যদি আসলে একেবারে, আপনি একজন এই ফিল্ডে দীর্ঘদিন কাজ করছেন, উদ্যোক্তাদের সাথে আপনার সরাসরি সম্পর্ক, এবং আমার ধারণা যারা পণ্য কেনেন তাদের অনেক ফিডব্যাক আপনি পান, যেহেতু আপনি ই ক্যাবের সঙ্গে রয়েছেন এবং ওই প্ল্যাটফর্মে তো সরাসরি ফিডব্যাক পাবার সুযোগও রয়েছে। এই যে আমাদের যে বর্তমান ই কমার্সের মার্কেটে ই ভ্যালি যে প্যাটার্নে বিজনেসটি তারা করছেন, আসলে এটাকে আপনি কি বলবেন? আসলে আপনার অ্যানালাইসিসটা কি? এটুকুই আমি জানতে চাই আসলে। এই ব্যাপারে আমার মনে হয় যে আমার বেশি কথা না বলাই ভালো। অনেক অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে নামে, কারোটা হয়তো বা ভালো হয়, কারোটা ভালো হয় না, কারোটা ক্লিক করে যায়, কারোটা হয়তো বা অনেক বেশি ভালো হয়ে যাওয়াতে অনেকের চোখে আবার পড়ে যায়। তো এই ব্যাপারে আসলে ই ক্যাব থেকে একটা টিম টোটালি ই ভ্যালির জন্য ডেডিকেটেড করে দিয়েছে যে এই ব্যাপারটা আরো বেশি তদন্ত করে সলভ করার চেষ্টা করবে। তো আমি মনে হয় যে আমি এই ব্যাপারটা বেশি কথা না বলাটাই বেটার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটি জিনিস তো আমাদের যারা বাংলাদেশে যারা আমরা ই কমার্সের যারা আমরা দেখি যে যারা গ্রাহক মূলত, তারা আসলে যেটি চান সেটি হচ্ছে যে তারা প্রথমত হচ্ছে, তারা অনেকে মনে করেন একটি প্রথাগত ধারণা যে আমি আসলে বোধহয় অনলাইনে আমি দোকানে গিয়ে যে প্রোডাক্টটি কিনতে পারবো 10 টাকা দিয়ে, সেটি হয়তো আমি অনলাইনে আরও কমে কিনতে পারবো এবং এটি আমার বাড়িতে পৌঁছে দেবে। এটি একটি ধারণা, আমাদের খুব প্রথাগত ধারণা। আরেকটি ধারণা রয়েছে যে তারা সবসময় আসলে যে কোনো গ্রাহকই, যে কোনো ক্রেতাই তিনি চান যে কমে জিনিসটি কিনতে, এজন্য তিনি বিভিন্নভাবে সার্চ করেন যে এই প্রোডাক্টটি কীভাবে কমে পেতে পারি। বাংলাদেশে ই কমার্সের আমি বলবো এখন একটি মানে তুমুল একটি সূচনা পর্বই আমি বলবো। এই পর্বে এই যে আমাদের কম দামে জিনিস কেনার প্রবণতা, এবং আমরা নিজেরাই বিভিন্নভাবে সার্চ করি যে কিভাবে আরও কমে পেতে পারি, কিন্তু পাশাপাশি একটি জিনিসে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, কাস্টমার সার্ভিসটি আমি আবার খুব ভালো রকম পেতে চাই। তো যখন আপনি কম দামে জিনিস কিনতে চাইবেন এবং খুব ভালো কাস্টমার সার্ভিস পেতে চাইবেন, এই সমন্বয়টা করার ক্ষেত্রে আপনাদের যারা উদ্যোক্তা তাদেরকে কিভাবে আপনারা সহায়তা করেন? আপনাদের গাইডলাইনটি কি থাকে? আসলে এখানে কাস্টমারকে আরো স্মার্ট হতে হবে, যে কম দামে ভালো জিনিস চাই এই চিন্তাটা কিন্তু দূর করতে হবে। আমি যদি ভালো জিনিস চাই তার জন্য কিন্তু আমাকে একটু খরচ করতেই হবে, তাই না? আবার অনেকে অনেকে ভাবতো যে দেশীয় পণ্য কিনবো না, কারণ দেশীয় পণ্যের দাম বেশি, কোয়ালিটি খারাপ।
এই চিন্তা থেকেও বের হয়ে আসতে হবে যে আমরা যদি বাইরে জিনিস কিনি, একটা বাইরের ল্যাম্পশেড আমি 5,000 টাকা দিয়ে কিনতে রাজি আছি, দেশীয় বানানো ল্যাম্পশেড আমি কিনতে 1200 টাকা দিয়েও কিনতে রাজি না। কারণ তখন আমার মনে হবে যে না, এটা তো ভালো কোয়ালিটি না, আর দেশীয় জিনিস কতটুকুই বা ভালো হবে, 1200 আমার কাছে অনেক মনে হচ্ছে। সেখান থেকে আমরা বার্গেনিং করি। এখানে আমি বলবো যে কাস্টমারকে কিন্তু আরেকটু স্মার্ট হতে হবে। হ্যাঁ, তার চিন্তা ভাবনা আরেকটু ব্রড করতে হবে যে আমার প্রথমত হচ্ছে কি আমি আমার লোকাল প্রোডাক্টই কিনবো। দ্বিতীয়ত হচ্ছে যে বার্গেনিং তো একটা পার্ট আপনার শপিং এর, আপনি অবশ্যই বার্গেনিং করবেন, সেটা আপনার রাইট, কিন্তু অবশ্যই আননেসেসারি বার্গেনিং করবেন না, যেটাতে নাকি কাস্টমার মানে সেলাররাও কষ্ট পায়। কারণ চিন্তা করতে হবে যে অনেকে ভাবে যে বাইরে এটা তো কম, অনলাইনে এটা তো বেশি কেন। আসলে বাইরে থেকে অনলাইনে কিন্তু দামে খুব বেশি ডিফার করে না, কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে আপনার কিন্তু বের হয়ে যে আপনি যাবেন শপিং এ, সেই রাস্তার কষ্ট, দুর্ভোগ, ফুয়েল খরচ বা আপনার যানবাহন খরচ সবকিছু মিলিয়ে আপনার সময় সবকিছু মিলিয়ে কিন্তু আলটিমেটলি আপনার প্রাইস অনেক বেশি পড়ছে না। সো এখানে কাস্টমার অলরেডি অনেক স্মার্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আরো যেন স্মার্ট হয় সেই দিকে আমি তাদেরকে মানে নজর দিতে বলবো যে আপনারা আরো চিন্তা করেন, আরো ভালোভাবে প্রোডাক্টগুলো বাছাই করে কেনেন, অসুবিধা নেই, কোয়ালিটি ভালো পাবেন, সেইটা নিয়েও সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা বার্গেনিংটা যখন করবেন একটু প্রপার ওয়েতে বার্গেনিংটা করবেন। এমন ভাবে করেন না যে ওই সেলারটা মানে কষ্টই পেয়ে ডিমোটিভেটেড হয়ে যায় যে যা কাজই করবো না, এই টাইপের যেন না হয়। আর আরেকটি জিনিস তো আমরা বলতেই পারি, সেটি হচ্ছে যে আমরা যখন প্রোডাক্ট কিনতে চাই দেশি পণ্যের ক্ষেত্রে আমাদের আসলে সত্যিকার অর্থে এক ধরনের ভালোবাসা থাকা উচিত। যে আমি বাইরের একটি পণ্যকে প্রমোট করার চাইতে আমি যদি আমার দেশি পণ্যটাকে প্রমোট করি, দেশি পণ্যটা কিনি, এবং খুব গর্বের তো জায়গা রয়েছে, আমাদের দেশি পণ্য খুবই মানসম্মত, গুণগত মানের দিক থেকেও যদি আমরা বলি খুব ভালো, সেক্ষেত্রে আমরা একটু বেশি দিয়ে কিনতে অসুবিধার যে জায়গাটি তো থাকা উচিত নয়। এক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের চেতনা বোধটাও একটু জাগ্রত হওয়া দরকার যে আমরা আসলে দেশি প্রোডাক্ট কিনতে চাই। কি বলবেন আপনি? অবশ্যই দেশীয় পণ্যের কথাও কিন্তু মানে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি দেশীয় পণ্য একটু দাম দিয়ে হলেও কিনবো। আর দেশীয় পণ্য মানে এই যে ধরেন লকডাউন যখন ছিল তখন কিন্তু দেশীয় পণ্য ছাড়া অন্য কোনো পণ্য ছিল না বাংলাদেশে, রাইট। কোনো পণ্য আসছিল না। তখন একমাত্র সলিউশন ছিল দেশীয় পণ্যই পরিহিত করা, দেশীয় পণ্য পরিধান করা, সেটাই খাওয়া। কোনো রেস্টুরেন্টও কিন্তু খোলা ছিল না যে বাইরের খাবার আপনারা খাবেন। তো এবং ঈদের সময় পয়লা বৈশাখের তো একটা ধস ছিল, ঈদের সময় কিন্তু আপনাদের বাধ্যই হয়েছেন যে দেশীয় পণ্য পরবেন, পরে তো আপনারা ঠকেননি। তো দেখা যাচ্ছে যে এই যে টিভিতে যারা নাকি খবর পড়ছে তারা কিন্তু সবসময় দেশীয় পণ্যই পড়ছে, দেশীয় তাঁতের শাড়ি পরছে এবং তাদের দেখতে কত সুন্দর লাগছে। দেশীয় পণ্যের প্রতি সে ভালোবাসাটা কিন্তু আপনার কাজ করতে হবে। যেহেতু এই লকডাউনের 6টা মাস আমরা যেহেতু পেরেছি, সবসময় পারবো। লকডাউন শেষ, বাইরের প্রোডাক্ট আসছে, তার মানে এইটা না যে আমাদের দেশীয় পণ্যকে বাদ দিয়ে আবার বাইরের প্রোডাক্টের প্রতি আমাদের সেই আগ্রহ ভালোবাসাটা এসে পড়বে, সেটা উচিত না। এবং সেটা মনে হচ্ছেও না, কারণ যেই ধরনের রেসপন্স আমরা আমাদের গ্রুপের মাধ্যমে পাচ্ছি, আমাদের এই গ্রুপে কিন্তু আল্লাহর রহমতে মানে যেরকম সেলার আছে সেরকম কিন্তু বায়ারও আছে, যথেষ্ট পরিমাণে কাস্টমারও আছে, এবং তারা কিন্তু ডে নাইট এখানে থাকে শুধুমাত্র নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য, যে কোন প্রোডাক্টটা আসছে, কোন শাড়িটা আসছে, কোন শীতল পাটি আসছে, কোন খাবারটা আসছে। তো এরা কিন্তু প্রতিনিয়ত দেখছে, প্রয়োজন না থাকলেও কিন্তু তারা আবার কেনাকাটা করছে শুধুমাত্র আমাদের উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য। তো এদিকে বলবো কিন্তু যে আমাদের গ্রুপে আল্লাহর রহমতে সামহাও এই বন্ডিংটা তৈরি হয়ে গিয়েছে, যে বায়ার সেলারের যে সুন্দর একটা ইন্টারনাল বন্ডিং সেটা কিন্তু এই গ্রুপের মধ্যে একটা ক্রিয়েট হয়ে গিয়েছে, যার কারণে যারা এখান থেকে কেনাকাটা করে আমার জানা মতে তারা কখনই আর বিদেশি পণ্যের দ্বারপ্রান্ত হয় না, তারা সবসময় দেশীয় পণ্যের ভিতরেই থাকে। সো দেশপ্রেমের কিন্তু এখান থেকে পরিচয়টা পাওয়া যায় তাদের। ধন্যবাদ আপনাকে। আমি আবার উইতেই ফিরে যাই, যেমন যদি আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করি 2017 সালে আপনারা শুরু করলেন, তখন কি মনে হয়েছিল আজকে উই যেখানে দাঁড়িয়ে আছে মাত্র 2 থেকে 3 বছরের মাথায় উই এই জায়গায় দাঁড়াবে? না, সত্যি কথা বলতে 2017-18তে আমি এগুলো চিন্তাই করি নাই যে এরকম এত বড় কিছু হবে। বাট আমার ভিশন সবসময় বিগ ছিল, এটা আমি সবাইকে বলবো যে চিন্তা সবসময় বড় করতে হয়। আমি বড় চিন্তা করলেই কিন্তু আমি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাটা পাবো। তো আমি সবসময় আমার চিন্তায় ছিলাম যে আমার এই প্ল্যাটফর্মটাকে আমি বড় করবো এবং ন্যাশনাল থেকে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব। বাট সেটা ছিল আমার যে 5 থেকে 10 বছরের ভিতরে আমি করব। বাট 5 বছরের জার্নিটা কিন্তু আমি 3 বছরের ভিতরে করে ফেলেছি আলহামদুলিল্লাহ। 3 বছরের ভিতরে বলবো যে লাস্ট 1 ইয়ারই কিন্তু এটা রেভুলেশনটা বেশি হয়েছে। আর কোভিড বলবো যে সবার জন্য
অভিশাপ হলেও আমাদের জন্য একদিকে আশীর্বাদ, কারণ এই যে ছোট ছোট উদ্যোক্তারা তৈরি হতে পেরেছে, কিন্তু এই কোভিডের টাইমে আমাদের গ্রুপের মাধ্যমে অনেকে চাকরি চলে গিয়েছে, অনেকের ফ্যামিলি যে আর্নিং পার্সন ছিলেন সে হয়তো বা তার স্যালারি অফ হয়ে গিয়েছে, তো সেই সময় কিন্তু তারা চিন্তা ভাবনা করেছে যে কিছু একটা করতে হবে, এবং আমাদের মাধ্যমে কিন্তু সেটা তারা করতে পেরেছে। সো এই জায়গাটায় বলবো যে এই গত এই 6 মাসে 8 মাসের ভিতরে যে রেভুলেশনটা হয়েছে, এটা আসলে চিন্তা করিনি আগে কখনো যে এরকম কিছু হবে। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে, এবং এটাকে যেন আমরা ধরে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, বিভিন্ন সময়ে নতুন নতুন জিনিস এনে উদ্যোক্তাদের জন্য সুবিধা দিতে পারি, সেই চেষ্টা আমার সবসময় থাকবে। আসলে খুবই সত্যি কথা যে আসলে এই কোভিডের সময় আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য পিছিয়ে গেছে, কিন্তু ই কমার্সকে অনেক দূরে এগিয়ে দিয়ে গেছে। এবং আমি বিশেষ করে বাংলাদেশের ই কমার্সের যে বিকাশ, এটা শুরুর থেকে আমি দেখার সুযোগ পেয়েছি এবং এখনো দেখছি। আমার কাছে মনে হলো যে বড় একটি আসলে একেবারে কেউ যেন পেছন থেকে ধাক্কা দিয়ে ই কমার্স ইন্ডাস্ট্রিকে যেন অনেক দূর এগিয়ে দিল, এরকম একটি ব্যাপার আসলে কোভিডের সময় ঘটলো আমাদের ক্ষেত্রে। এবং এটা আমরা আসলে যতটুকু পজিটিভলি কাজে লাগাতে পারবো আমরা আরো এগিয়ে যেতে পারবো। আরেকটি বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আমরা দেখছি, বিশেষ করে আমি উল্লেখ করব বিবিসি বাংলার কথা। বিবিসি বাংলা প্রতিনিয়ত নারী উদ্যোক্তা এবং ছোট যারা উদ্যোক্তা তাদের সাফল্যকে প্রচার করছে, এবং বাংলাদেশের মিডিয়াগুলো এখন খুব পজিটিভলি এসব উদ্যোক্তাদের কথা প্রচার করছে। এবং আরো আনন্দের বিষয় হচ্ছে যাদের কথা প্রচার করছে এদের আমি দেখছি বেশিরভাগই হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম থেকে কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছে কিংবা প্ল্যাটফর্মের সাথে যুক্ত। এই যে মিডিয়ার একটি পজিটিভ ভূমিকা, মিডিয়া তো একটি বড় শক্তি ই কমার্সের ক্ষেত্রে, কারণ ছোট উদ্যোক্তারা কোটি কোটি টাকা খরচ করে তারা হয়তো প্রচারণা করতে পারবেন না, তাদের পক্ষে সেটা সম্ভব না, কিন্তু মিডিয়া পজিটিভলি তাদেরকে অনেক বেশি ভূমিকা রাখতে পারে। মিডিয়ার সঙ্গে এক ধরনের সমন্বয় তৈরি করার ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, কিংবা এই বিষয়টিকে আপনারা খুব পজিটিভলি কাজে লাগানোর চেষ্টা করছেন কিনা? অবশ্যই আমি মিডিয়ার সবাইকে, প্রত্যেকটা মানুষ যারা মিডিয়ার সাথে জড়িত আছে সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ তারা যেভাবে নাকি প্রমোট করছে আমাদের দেশীয় পণ্যকে এবং আমাদের দেশীয় পণ্যের উদ্যোক্তাদেরকে, সেটা অ্যাকচুয়ালি প্রশংসনীয়। এবং উদ্যোক্তাদেরকে এগিয়ে যাওয়ার পিছনে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য রিজন যে মিডিয়ারা প্রমোট করছে। তো এতে কি হয়, উদ্যোক্তারা কিন্তু আরো বেশি মোটিভেটেড হয় যে আমার কাজটাকে তো মানুষজন স্বীকৃতি দিচ্ছে, মিডিয়া স্বীকৃতি দিচ্ছে, মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখছে। তো এতে কিন্তু আমাদের এই ছোট ছোট উদ্যোক্তারা অনেক বেশি মোটিভেটেড হয়। তো আমি সবসময় ওয়েলকাম জানাই আমাদের মিডিয়া মানে সবাইকে। তারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই সেক্টরে কারা কারা কাজ করছেন, আমাদেরকে কিছু উদ্যোক্তার নাম দেন, আমরা চেষ্টা করি তাদেরকে সবসময় হেল্প করার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রতিদিনই কোনো না কোনো মিডিয়াতে, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, অনলাইনে হোক, আমাদের উদ্যোক্তাদের নাম যাচ্ছে। এবং মানে উইয়ার মা হিসেবে এটা কিন্তু আমার কাছে খুবই গর্ব লাগে যে আমাদের উদ্যোক্তাদের নাম মিডিয়াতে যাচ্ছে এবং বিশ্ববাসীর দুয়ারে পৌঁছাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা গর্বের ব্যাপার। তো মিডিয়ারা যখনই আমাদের কাছে সাহায্য চাবে, হেল্প চাবে, আমরা করবো, এবং আমরাও চাই আমরা যখন সাহায্য চাই ওনাদের কাছে, ওনারা যেন আমাদেরকে হেল্প করেন। ধন্যবাদ আপনাকে, আসলে চমৎকার বলেছেন। বেসিক্যালি মানে আমাদের একজন মিডিয়া কর্মী হিসাবে আমি বলবো, যেমন আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগার জায়গা যখন দেখি যে দেশি পণ্য নিয়ে সবাই কাজ করতে চাচ্ছে, নতুন উদ্যোক্তারা। কারণ আসলে আলটিমেটলি আপনি বাইরের প্রোডাক্ট বিক্রি করে ই কমার্সে একটা সাময়িক আপনি খুব ভালো করতে পারবেন, কিন্তু লং রানে এই বাইরের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি আবার বাইরের মার্কেটে প্রতিযোগিতা করতে পারবেন না। এই জন্য আপনার নিজের প্রোডাক্ট নিয়েই কিন্তু বাইরে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আর ই কমার্সকে আরো বড় করতে হলে ডেফিনেটলি আপনাকে বাইরের যে বাজার, এই বাজারটি দখল করতে হবে, সেখানে অবশ্যই। এবং আমার কিন্তু একদম প্রথম থেকেই ইচ্ছা, এবং সেই ইচ্ছা নিয়ে আমি কাজও শুরু করেছি যে আমার বাইরের মার্কেট কিন্তু আমার লোকাল প্রোডাক্ট যেতে হবে, মেড ইন বাংলাদেশ লিখা প্রোডাক্ট যাবে, এবং সেখানে উই আর মেড ইন বাংলাদেশ লেখা যাবে। এই জিনিসটা আমি স্বপ্ন নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ আমি সাকসেস হবই যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। না, আমাদের শুভকামনা সব সময় থাকবে। আমি যদি, আপনি বিভিন্ন সময় বলেছেন, আপনি রাজীব আহমেদও প্রচুর লিখেছেন এই বিষয়গুলো নিয়ে। অনেকেরই মনে স্বপ্ন উদ্যোক্তা হবার, আসলে স্বপ্ন অনেকেই দেখে উদ্যোক্তা হবার ক্ষেত্রে। যে এই মুহূর্তে ভাবনা রয়েছে যার, যে এই মুহূর্তে চিন্তা করছে সে উদ্যোক্তা হতে চায়, তার জন্য আপনার পরামর্শ কি? তাকে কি করতে হবে উদ্যোক্তা হবার জন্য? উদ্যোক্তা হওয়ার জন্য সবার আগে হচ্ছে ধৈর্য থাকতে হবে তার,
যে অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। ধৈর্য অনেক বড় একটা ব্যাপার। ধৈর্য ছাড়া কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না। কারণ কখনোই রাস্তা কিন্তু আপনি মসৃণ পাবেন না। সেখানে অনেক কংকর থাকবে, কাঁটা থাকবে। মসৃণ রাস্তা অলমোস্ট পাবেনই না। তো সেই জায়গায় যদি আপনি আবার ব্যাকফুট হন তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই জন্য ধৈর্য ধরে থাকতে হবে যে যতই সামনে কংকর বিছানো রাস্তা থাকুক আমাকে হেঁটে পার হয়ে যেতে হবে রাস্তা। পার হওয়ার পর হয়তো বা কিছু রাস্তা স্মুথ থাকবে, তারপর আবার নতুন কোনো কংকর আসবে। সেরকম কিন্তু আপস এন্ড ডাউন থাকবেই, কখনোই কিন্তু স্ট্রেট লাইন থাকবে না। আপস এন্ড ডাউন সবসময় চলতে থাকবে। এই জন্য উদ্যোক্তাদেরকে বলবো আমার এই চিন্তাটা থাকতে হবে যে আমি ধৈর্য নিয়ে চলবো। আমি যে স্বপ্নটা দেখেছি, আমার উদ্যোক্তা আমার একটা স্বপ্ন নিয়ে আসছে, সেই স্বপ্নটাকে আমি পূরণ করবো এনি হাউ। এবং উদ্যোগ কোনো একটা সিলেক্ট করার সময় আমি কপি পেস্ট করবো না যে আরেকজন ভালো করছে আমিও এটা নিয়ে কাজ করি। নো, এটা সব থেকে ভুল হবে। সবার আগে আপনি চিন্তা করবেন যে আপনি যে জিনিসটা সম্বন্ধে ভালো জানেন আপনি সেই জিনিসটাকে নিয়ে আসেন সামনে। আপনি হয়তো বা রান্না ভালো জানেন, আপনি রান্নাটাই নিয়ে আসেন সামনে। আপনি হয়তো বা পিৎজা ভালো বানাতে পারেন, আপনি হয়তো বা গতানুগতিক নর্মাল খাবারটা ভালো বানাতে পারেন না, তাহলে আপনি সেটা নিয়ে আসেন। মানে যেইটাতে আপনার স্কিল ভালো সেই জিনিসটাই আপনি সামনে নিয়ে আসেন। অথবা স্কিল ভালো না তাহলে স্কিলটাকে ডেভেলপ করেন আগে, স্কিলটাকে ডেভেলপ করে শিখতে শিখতে আসেন। কিন্তু আরেকজন ভালো করছে সেটা দেখে ওই জিনিসটা আমি শুরু করি, এটা ঠিক হবে না। হয়তোবা কেউ জামদানি শাড়ি ভালো বিক্রি করছে, তো আমার মনে হলো যে আমি জামদানি কিছু কিনে এনে বিক্রি করে দেই, আমার তো লাভ হয়ে যাবে। এই চিন্তা ভুলেও করবেন না। করা উচিত কোনটা, যদি জামদানি আপনি সেল করতে চান তাহলে আগে আপনার জানতে হবে তাঁতিরা কিভাবে জামদানি বুনে, সেই তাঁতি যে কাউন্ট সুতাটা দেয়, কোন কাউন্টের সুতায় জামদানির ওজনটা কিরকম হয়, সেটা প্রাইসিংটা কিরকম হয়, তাঁতির কাজ আপনি কত দিবেন, আপনি এনে আপনার আদৌ লাভ হবে কিনা, প্রত্যেকটা জিনিস আপনার শিখে তারপর শুরু করতে হবে। আপনি 5,000 টাকা দিয়ে কিনলেন, 7,000 টাকা দিয়ে বিক্রি করলেন, 2,000 টাকা লাভ, এই ধরনের চিন্তা ভাবনা ভুলেও আপনি কাজ শুরু করবেন না। সো আপনার স্কিল যেই সেক্টর আছে সেই সেক্টরে কাজ করেন অথবা স্কিল ডেভেলপ করে কাজ করেন। এই দুটা জিনিস আমি সবসময় বলবো যে আপনারা চিন্তা করবেন, ধৈর্য এবং স্কিল ডেভেলপমেন্ট, সেই জায়গাটা দেখে উদ্যোক্তা হন। ধন্যবাদ আপনাকে। আমরা যেমন সাফল্যের গল্প জানি তেমনি অসংখ্য প্রতিবেদনও দেখি পত্রিকাতে, এবং আমরা নিজেরা অনেকের কাছ থেকে শুনি, ফিডব্যাক পাই, সামাজিক মাধ্যমগুলোতেও দেখি যে প্রচুর মানুষ অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হচ্ছেন। যখন মানুষ প্রতারিত হয় এটার কিন্তু একটি সুদূর প্রসারী একটি এফেক্ট সমস্ত ভালো উদ্যোক্তাদের উপরে পড়ে, ভালো ই কমার্স প্রতিষ্ঠান যারা তাদের উপরে গিয়ে পড়ে, কারণ একটি আস্থাহীনতার একটি সংকট তৈরি হয়। আসলে যখন একজন ক্রেতা কিংবা গ্রাহক প্রতারিত হচ্ছেন, আমার দুটি প্রশ্ন, তখন তার কি করা উচিত? আর দুই হচ্ছে যে এই যে সার্বিকভাবে যে কেউ ই কমার্স করছেন, যে কেউ যে কোনো রকমভাবে তার প্রোডাক্ট বিক্রি করছেন, তার ওয়েবসাইটে প্রোডাক্টের আসলে সঠিক বর্ণনা নেই যেগুলো থাকার কথা ছিল, এই যে নীতিমালাগুলো এগুলো আরও বেশি কার্যকর করার ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখবেন? এটার জন্য আসলে যেটা করা উচিত যে যারা কি প্রপার ই কমার্স সাইট করে কাজ করছে তাদের জন্য জানতে হবে যে এইটা কি ই ক্যাবের রেজিস্টার্ড কৃত সাইট কিনা। আমাদের ই ক্যাবে 1200-এর উপরে মেম্বার কোম্পানি আছে যারা একদম মানে প্রপার ডকুমেন্টেশন করে প্রপার ওয়েতে ওয়েবসাইট করে কাজ করছে। তো সেই জায়গাটা হলে সেখানে যদি কোনো ফ্রড হয়, কেউ প্রতারিত হয়, তার জন্য ই ক্যাবের কমপ্লেন ম্যানেজমেন্ট সেল আছে, সেখানে সে কমপ্লেন করতে পারে। পাশাপাশি আমাদের ভোক্তা অধিকার আইন আছে, এটা বেসিক্যালি কমার্স মিনিস্ট্রির আন্ডারে, এবং আমরা তো আসলে মিনিস্ট্রি না, তো আমরা টোটালি মানে কমপ্লেনটা হ্যান্ডেল করতে পারি না, কিন্তু তারপরেও আমরা যে এর আগে বলেছিলাম যে ভলান্টিয়ার আমরা সার্ভিস দিয়ে থাকি, আমরা চেষ্টা করি যে মানে নিজস্ব মেম্বার কোম্পানির ভিতরে এই ধরনের কোনো ঝামেলা হলে সেটা সমাধান করার জন্য। পাশাপাশি উইয়ের জন্য আমি সেম কথাই বলবো যে যদি কেউ উইয়ের কারো কাছ থেকে কেনেন, আগে জেনে নেবেন যে তার গত 3 মাসের অ্যাক্টিভিটিস কেমন ছিল, তার রিভিউ কেমন ছিল, সে এখানে অ্যাক্টিভ কিনা। তো এই জিনিসগুলো জেনেই তার কাছ থেকে কিনবেন। আমাদের উইতে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে যাকে চিনি তার কাছ থেকে কিনি। সো আপনি হুট করে কারোর কাছ থেকে এমন মানুষের কাছ থেকে কিনবেন না যে হয়তো মাত্র উইতে জয়েন করে সেল করা শুরু করেছে, কারণ তাকে তো আপনি চেনেন না, তার হয়তো কোনো পোস্টই নেই, প্রথম পোস্টেই আপনি হয়তো তার কাস্টমার হতে চাইছেন। তো এই জায়গাগুলো আপনাদের অবশ্যই দৃষ্টিপাত করতে হবে। আর যদি কোনো কমপ্লেন আসে, কমপ্লেন দেখার জন্য তো আমরা আছি। আমি অবশ্যই মিনিস্ট্রিকেও এখানে মানে ট্যাগ করতে চাই যে এই কমপ্লেন ম্যানেজমেন্ট যদি মিনিস্ট্রির মাধ্যমেও আমাদেরকে সহযোগিতা করা হয় তাহলে আরো হয়তো বা বেটার হবে, যে সামনের ভবিষ্যতে হয়তো বা কমপ্লেন আসা আরো কমে যাবে, মানুষজন প্রতারিত হবে না, যেটা একটা ভয় থাকবে যেখানে তো মিনিস্ট্রিও কাজ করছে।
ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অসংখ্য প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, আপনি আমাদের সমস্ত প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমি যদি একেবারে শেষ প্রশ্নটি এভাবে জানতে চাই যে আসলে উইকে দিয়েই শেষ করতে চাই, যে উইকে আপনি আসলে কোথায় দেখতে চান আগামীতে, কিংবা উই নিয়ে আপনার পরিকল্পনার জায়গাটি আর কি কি রয়েছে। এই জন্য আমি এই প্রশ্নটি করতে চাই, কারণ উই বড় হচ্ছে আসলে। অনেক উদ্যোক্তা যাদেরকে আমরা আজকে বলছি যে ছোট ছোট উদ্যোক্তা, আসলে উদ্যোক্তা কখনো ছোট ছোট হয় না। এই উদ্যোক্তা একদিন অনেক বড় হয়। উদ্যোক্তা যত বড় হতে থাকে, তাকে ঘিরে যারা থাকে তাদের অনেক দায় দায়িত্ব থাকে। উই যেহেতু তাদের একটি, আমি বলবো, আমব্রেলা অর্গানাইজেশন এবং একটি বড় প্ল্যাটফর্ম, তার অনেক দায়িত্বের ব্যাপার রয়েছে। উইকে আপনারা কোথায় নিয়ে যেতে চান, কোথায় দেখতে চান? সাউথ এশিয়াতে উই 1 নাম্বার হবে ইনশাল্লাহ। লোকাল প্রোডাক্টের দিকে, মেড ইন বাংলাদেশ প্রোডাক্টের দিক থেকে প্রত্যেকটা জায়গায় উইয়ের একটা ব্রাঞ্চ থাকবে, এবং এটা আগামী 5 বছরের মধ্যে হবে ইনশাল্লাহ, যেটা আমার প্ল্যান। এবং তারপর পুরো ওয়ার্ল্ডেই সবাই উই নামে চিনবে, যে ওমেন ইন ই কমার্স বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আছে উই, যার কাছ থেকে কিনলে আমি সঠিক পণ্য পাবো, মেড ইন বাংলাদেশে পিওর প্রোডাক্ট পাবো, এবং উইয়ের প্রত্যেকটা উদ্যোক্তাকে সবাই চিনবে, ইন্টারন্যাশনালি রিকগনাইজ হবে। এইরকম একটা জায়গায় আমি উইকে নিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, নাসিমা আক্তার নিশা। উইয়ের জন্য আমাদের অনেক অনেক সাফল্য, এবং উইয়ের পাশে সবসময় এনআরবি টিভি পাশে থাকবে। এবং উইয়ের জন্য যদি কখনো কোনো কিছু করণীয় থাকে, ডেফিনেটলি আমরা বাইরের প্ল্যাটফর্মে উইয়ের জন্য আমরা সেই চেষ্টা করব। এবং সর্বশেষ যদি আপনি উইয়ের যারা সদস্য রয়েছে এবং আমাদের যারা দর্শক, যারা প্রবাসী রয়েছে, বিশ্বের 52টি দেশে এই মুহূর্তে এনআরবি টিভি সম্প্রচারিত হচ্ছে, এবং এই মুহূর্তে যারা দেখছেন, প্রচুর কমেন্টস আমরা ফেসবুক লাইভ ফিডে দেখতে পাচ্ছি। আমরা কমেন্টসগুলো নিতে পারছি না, কারণ অসংখ্য কমেন্টস, নর্মালি কমেন্টসগুলো আমরা পড়ি না খুব একটা আমাদের অনুষ্ঠানে, কারণ তাহলে অনেক সময় চলে যায়। তা আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে যারা দেখছেন এখনও, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বশেষ যদি আপনার কাছে জানতে চাই যে সর্বশেষ কি বলবেন প্রবাসীদের জন্য এবং উইয়ের যারা সদস্য রয়েছে, নতুন যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য। আমি সবসময় প্রবাসীদেরকে বলি যে তারা হচ্ছে একদম সত্যিকারের দেশপ্রেমিক। যারা প্রবাসে থাকে তাদের ভিতরে কিন্তু দেশপ্রেম আমরা যারা দেশে আছি তাদের চাইতে অনেক বেশি। সো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে সবসময় যেন উইয়ের পাশে থাকে, আমাদের উইয়ের উদ্যোক্তাদের পাশে থাকে, কারণ আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনাদের কাছে আমাদের উইয়ের প্রোডাক্ট যেন আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারি, বা আপনাদের আশেপাশে যারা আছেন সেখানেও আপনারা আমাদের উদ্যোক্তাদেরকে প্রমোট করেন, সেই জায়গাটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি, এই দোয়াটা চাই। এবং অবশ্যই এনআরবি টিভি আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা যে আশ্বাসটা দিয়েছেন যে আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে খুবই গ্ল্যাড এই কথাটা শুনে। এবং আমার যে উদ্যোক্তারা এখানে আছেন অলরেডি, আপনারা আছেন বিধায় কিন্তু আমি আজকে এখানে, আপনারা না থাকলে আমি এখানে থাকতে পারতাম না। আপনাদের ভালোবাসায় কিন্তু আমাকে ফিরিয়ে নিয়ে আসে, আমাকে কিন্তু ডিমোটিভেটেড হতে দেয় না, আমাকে একটা এনার্জি দেয় আপনাদের ভালোবাসা, যে আমাকে আরো সামনে এগিয়ে কাজ করতে হবে। সো এই ভালোবাসাটা সবসময় আমাকে দিয়ে যেন, আমাকে হতাশ হতে দিয়েন না, আমি যেন সবসময় কাজ করে যেতে পারি আমার মৃত্যুর আগ পর্যন্ত। এই দোয়াটা আপনাদের কাছে করি, এই ভালোবাসাটা সবসময় আপনাদের কাছে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ নাসিমা আক্তার নিশা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের একজন সফল সংগঠক বলবো, সফল একজন মানুষ বলবো তাকে, যে তিনি অসংখ্য নারী উদ্যোক্তাকে মোটিভেট করেছেন সফলভাবে উদ্যোক্তা হয়ে উঠবার ক্ষেত্রে। ই কমার্স নিয়ে তারা কাজ করছেন। উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উইয়ের তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এবং একই সঙ্গে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাবের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা এতক্ষণ কথা বলছিলেন আমাদের সঙ্গে। প্রবাসীদেরকে তিনি বলেছেন প্রবাসীরা দেশপ্রেম তাদের হৃদয়ে লালন করে, ধারণ করে, এবং দেশি পণ্য কেনার ক্ষেত্রে প্রবাসীরা যেন এগিয়ে আসে, সেই প্রত্যাশাটিও তিনি রেখেছেন। আমরা যারা প্রবাসে রয়েছি আমরা সবসময় চেষ্টা করব আমাদের দেশি পণ্য কিনতে, এবং আমরা যদি যে যেখানে রয়েছি এবং যেই দেশে রয়েছি সেই দেশে বসে যাতে আমরা বাংলাদেশ থেকে সরাসরি পণ্য কিনতে পারি, সেই দিন হয়তো আর খুব বেশি দূরে না। ইতিমধ্যে অনেকগুলো কোম্পানি তারা কাজ শুরু করেছেন বাংলাদেশে, যারা বাংলাদেশে বসে পণ্য পাঠাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে, এবং আমাদেরকে নাসিমা আক্তার নিশা বলেছেন তারা ব্যাপক উদ্যোগী হয়েছেন। আগামীতে এটির বিস্তার যেন আরও ব্যাপকভাবে করা যায়, এবং প্রবাসীরা যেন বাইরে বসেও
বাংলাদেশের পণ্যগুলো কিনতে পারে। কারণ আমরা চাই বাংলাদেশের পণ্য এগিয়ে যাক, দেশি পণ্য এগিয়ে যাক, কারণ দেশি পণ্যের ভিতরেই আমরা বাংলাদেশকে দেখতে পাই। আর যারা আমরা প্রবাসে রয়েছে, আমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা, বাংলাদেশের পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার নৈতিক দায়িত্ব তো আমাদের রয়েছে, এবং প্রবাসীরা যখনই সময় সুযোগ পান তারা সে কাজটি করেন। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের এই আয়োজনটি দেখেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কানাডার সর্বাধিক প্রতিষ্ঠিত বাংলা পত্রিকা সাপ্তাহিক বাংলা মেল নিয়মিত বের হচ্ছে, প্রতি বৃহস্পতিবার বের হচ্ছে। ফুরিয়ে যাবার আগেই আপনার সংখ্যাটি সংগ্রহ করবেন এবং সবসময় এনআরবি টিভির সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।